খিলক্ষেত থেকে গ্রেপ্তার পলক টুকু ও ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে সালমান ও আনিসুল হক শাস্তির দাবিতে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ছাত্র জনতার ঢল। গণহত্যায় দায়ীদের বিচার দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা, স্বৈরাচারের 10 মন্ত্রী। আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। আঙুলফুলে কলাগাছ কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা কামারুল গড়েন সম্পদের পাহাড়ে গুম খুনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব। এবং আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মানকি পক্সের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত 450-র বেশি মানুষের মৃত্যু। জরুরি অবস্থা ঘোষণা WHO। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সদ্য পদত্যাগ করা স্বৈরাচার হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গত রাতে রাজধানীর খিলক্ষেতে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানায়, ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাদের আদালতে তোলা হতে পারে। হত্যা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। এই সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এ যেন টানা 15 বছরের ক্ষোভ। শুধু আইনজীবী নয়, এ বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্র জনতাও। আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পেয়ে যে যেভাবে পেরেছেন ঢিল, জুতো, ঝাড়ু, এমনকি ডিমও ছুঁড়ে মেরেছেন। অনেকের ছোড়া ডিমে আচ্ছাদিত হয় তাদের মুখ। কদিন আগেও যে আদালত প্রাঙ্গণ চলত আনিসুল হকের হাতের ইশারায়, সেখানেই চরম অপমানিত হতে হয় তাকে। দেয়া হয় 10 দিনের রিমান্ড। আনিসুল হক ও সালমান এফ রহমানকে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যায়। তার গাড়িবহর দেখেই ছুটে আসে বিক্ষুব্ধ জনতা, দেন নানা স্লোগান। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে পচা ডিম। এই দৃশ্য দেখে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীও যেন হতভম্ব। 10 দিনের রিমান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন উচ্ছ্বসিত আইনজীবীরা। যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত। ম্যাজিস্ট্রেট আদালত 28 নম্বরে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকাল থেকে অপেক্ষার পর যখনই সন্ধ্যায় খবর আসে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, ঠিক তখনই আনন্দে মেতে উঠে উৎসুক জনতা। ওনার পক্ষে কোনো অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে, তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী। সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোষ কাটিয়ে পলাইছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদেরও যেন শিগগিরই আদালতের কাঠগড়ায় আনা হয়, এ দাবি এখন সবার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত ঢল নেমেছে ছাত্র জনতার। আর জানাতে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন, রেজিস্ট্যান্স উইকে কর্মসূচিতে ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন? আজ কি কি কর্মসূচি রয়েছে সেই বিষয়টিও জানাবেন।
লিনিয়া, আপনি জানেন যে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজকে তৃতীয় দিন। আজকে কিন্তু সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতা অবস্থান নিয়েছে। আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর শাহবাগ থেকে শুরু করে নিউ মার্কেট এরিয়া, আসাদ গেট এবং পুরো ধানমন্ডি এরিয়া কিন্তু আসলে ছাত্র জনতার দখলে রয়েছে এবং এখন পর্যন্ত ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং বিপুল পরিমাণের ছাত্র জনতাকে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। তারা যেটি বলছেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের যে ঘোষণা ছিল প্রতিবিপ্লব সৃষ্টি করা, সেই প্রতিবিপ্লব রুখে দেওয়ার সহ সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কিন্তু আজকে সকাল থেকে ছাত্র জনতা মাঠে রয়েছেন। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগের পূর্বের মতো যে যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছেন এবং আজকে এই 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা সৃষ্টি করতে না পারে, সেই সহিংসতা রুখে দেওয়ার জন্য কিন্তু ছাত্র জনতা আসলে সকাল থেকে রাজপথে অবস্থান নিয়েছেন। আমরা এখানে বেশ কিছু শিক্ষার্থী আছে, তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা তো সকাল থেকে এখানে রয়েছেন, আসলে কেন রয়েছেন, আপনাদের কি বলেন? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাপ্তাহিক যে কর্মসূচি দেওয়া হয়েছে 4 দফা কর্মসূচি, তারই অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি বিগত 5 আগস্ট আমরা এই ফ্যাসিস্ট সরকারকে যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে পরাজিত করেছি। পরাজিত করার পরে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে সারা বাংলাদেশের আওয়ামী লীগদের, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগদের একত্রবদ্ধ হয়ে আজকে তারা বলেছিল তারা নাকি ধানমন্ডিতে এসে আজকের ঐতিহাসিক দিন 15ই আগস্টে নাকি তারা এসে তারা এখানে শ্রদ্ধা দিতে চায় বঙ্গবন্ধুর প্রতি। কিন্তু আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি তারা আমরা জানি আমরা 4 দফা আন্দোলনের সাথে 4 দফা দাবি নিয়ে আমরা সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সকলে একতাবদ্ধ আছি এবং আমরা এখানে সারাদিন অবস্থান করব। আমাদের এই আজকের যে বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি, যে দীর্ঘ 16 বছরের যে রাহাজানি অত্যাচারের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যেটা মানে এটা মাইনাস করার পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র করতে না পারে তারই অংশ হিসেবে আমরা এখানে থেকে সেই সকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা আজকে সারাদিন এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। আপনি যেটি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে বিগত 15 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন, সেই দুঃশাসনের সেই শক্তি কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সেই অপশক্তিকে কোনোভাবেই যেন আসলে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছে আসলে ছাত্র জনতা। তো এই ছিল রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। লিনিয়া। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রেজিস্ট্যান্স উইকে কর্মসূচিতে ছাত্র জনতার উপস্থিতি এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছে নিহত শিক্ষার্থীর বাবা। কাফরুল থানায় হয়েছে আরেকটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেওয়া হবে আগামীকাল। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা যারা এর সাথে জড়িত তাদের জানি বিচার হয়, এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সৎ ব্যবহারের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয় হেরাতে জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া, অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতের দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন 2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত মিরপুর ভেড়ামারা উপজেলায় চালিয়েছে ত্রাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন ক্ষমতার জোরে। টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে বানিয়েছে সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে চালিয়েছে গুম খুনের মতো ঘটনাও। তার অত্যাচারের হাত থেকে রেহাই পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমিও কথা দিয়ে যাচ্ছি, এক বেঈমানকে আমি লালন পালন করেছিলাম, সেই বেঈমানের চামড়া আমি যদি না তুলতে পারি তাহলে কামারুল নামে একটা মানুষ এই মিরপুর উপজেলায় থাকবে না, থাকবে না, থাকবে না। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন ছিলেন সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়ায় গড়েছেন তাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন জোর করে ক্ষমতার দাপটে। জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে।
প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে করেছেন গুমখুন সহ এলাকা ছাড়া। তার সাথে যে ভিন্ন মতের লোক ছিল তাদেরকেই সে কেস দিত, না হয়তো তার ক্যাডার দিয়ে ধরে আনতো, না হয় পুলিশ দিয়ে ধরাই দিত। সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই, যে কথা বলবে ভিন্ন মত যাবে। তার গুন্ডা বাহিনী ছিল, তারা একদম তার এলাকা ছাড়া করে দিত। 2011 সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও 12 বছরে অবৈধভাবে ক্ষমতার দাপটে গড়েছেন অঢেল সম্পদ, হয়েছেন একাধিক বাড়ি গাড়ি, মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক, যার সবই করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল করে। রেজিস্ট্রি অফিস থেকে সে তার কত পরিমাণ কালেকশনের প্রতি সপ্তাহে, এটার হিসাবটা আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং সমস্ত টিচার নিয়োগ নিয়ে যে একটা বাণিজ্য হয়। ওনার গুন্ডা বাহিনী আমার করাইকৃত সম্পত্তি 2 বিঘা জোরপূর্বক দখল করে এবং আমি এই বিচার পাই নাই। এই আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 1 কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠাই নিল। মার্কেটগুলো ভেঙে চুরে একটা দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে, নিয়ে 2 লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাৎ করেছে। স্কুলের সভাপতি হিসাবে নিয়োগ বাণিজ্য করেছে। যারা তার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আছে তারা শত কোটি টাকার কাজ তারা কুস্তায় বসে ভাগ করে এবং তার ভাগটা সে নিয়ে নয়ছয় করে। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দীর্ঘ 27 দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কি দেখছেন? এখন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন গেছে কিনা, সব ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা, কি বলছে এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কমলাপুরের যে চিরচেনা ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে সকাল থেকে কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। আজ কিন্তু দীর্ঘ 27 দিন পর আন্তঃনগর ট্রেন চালুর কথা ছিল, তবে এখন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন আমরা ছেড়ে দিতে দেখিনি। কমলাপুরে সকাল 6টায় দেওয়ানগঞ্জ কমিউটার কমলাপুর ছেড়ে যায়, যেটির গন্তব্য ছিল ময়মনসিংহ। এরপর কমলাপুর ছেড়ে গেছে নারায়ণগঞ্জ কমিউটার, সেটি 7:25 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এরপরে ছিল মহুয়া কমিউটার, যার গন্তব্য ছিল মোহনগঞ্জ। এরপরে 8:15 কমলাপুর ছেড়ে গেছে কর্ণফুলী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে 8:45। তবে এখন পর্যন্ত যতগুলো ট্রেন কমলাপুর ছেড়ে গেছে সেগুলো একটা আন্তঃনগর ট্রেন ছিল না। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে আন্তঃনগর ট্রেনগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়েছে এবং সেগুলো যখন ঢাকা পৌঁছাবে, ঢাকা থেকে তারপরে আবার দেশের বিভিন্ন অঞ্চলে আবার এখান থেকে ছেড়ে যাবে। তবে গত 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং 13 আগস্ট থেকে মেল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন কিন্তু চলাচল শুরু হয় এবং আজ 15 আগস্ট থেকে আন্তঃনগর ট্রেনের যে চালুর যে সিদ্ধান্ত হয়েছিল সেটি কিন্তু চালু হয়ে গেছে। তবে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আমরা তেমন যাত্রীর ভিড় লক্ষ্য করতে পারিনি। তার কারণ হচ্ছে যে সকালে যেসব আন্তঃনগর ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় সেগুলো কিন্তু ঢাকায় এসে এখনো পৌঁছায়নি। সেগুলো ঢাকায় এসে পৌঁছানোর পরে তারপর এখান থেকে ছেড়ে যাবে। আর টিকিট বিক্রির যে কথা, টিকিট কিন্তু অনলাইনে শতভাগ বিক্রির কথা ছিল এবং শতভাগ ওখান থেকে বিক্রি হয়েছে। তবে যেই অনলাইনে যদি কোনো টিকিট বিক্রিত না হয়, অবশিষ্ট থাকে, সেই টিকিটগুলো কিন্তু কাউন্টারে বিক্রি করা হয়েছে এবং কাউন্টার ট্রেন ছাড়ার পূর্ব সময় পর্যন্ত কাউন্টারে সেই টিকিটগুলো কেনা যাবে। তবে যাত্রীর চাপ যেমনটি কমলাপুরে সবসময় আমরা দেখতে পাই, তেমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত কমলাপুরে দেখতে পাচ্ছি না। আমাদের কাছে যে সর্বশেষ যে তথ্য রয়েছে যে 1:15 মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে, এরপরে বনলতা এক্সপ্রেস 1:30 এখান থেকে ছেড়ে যাবে, এরপর রাজশাহী ট্রেন সিল্ক সিটি সেটি 2:45 এখান থেকে ছেড়ে যাবে কমলাপুর থেকে, এবং সর্বশেষ হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি 4:30 এখান থেকে ছেড়ে যাবে। এখানে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে আন্তঃনগর ট্রেনগুলো যেগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু এখন প্ল্যাটফর্মগুলোতে অবস্থান করছে, কিন্তু যাত্রীরা এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে তেমন একটা ভিড় করছেন না। এই ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘ 27 দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আইনশৃঙ্খলা রক্ষায় কাজে যোগদান করছেন পুলিশ সদস্যরা। আর জানবো দর্শক, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেহেতু কাজে যোগদান করছেন পুলিশ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বেশ কিছুদিন কিন্তু যে স্থবিরতার পর কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে গাজীপুরের যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন। আমরা দেখেছি যে থানাগুলোতেও পুলিশের উপস্থিতি বেড়েছে এবং পাশাপাশি মহাসড়কগুলোতেও পুলিশের উপস্থিতি বেড়েছে এবং সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে আপনার সবগুলো জায়গাতে পুলিশের পাশাপাশি কিন্তু আপনার যে সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ মানে আগের রূপে ফিরতে শুরু করেছে গাজীপুরের শহর সহ মহানগর এবং জেলার প্রত্যেকটি উপজেলা। তো এইভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় আমরা দেখেছি যে লক্ষ্য করার মতন এবং মানুষের মধ্যে যে শঙ্কা ছিল, যে আতঙ্ক ছিল, সেটা কিন্তু কাটিয়ে স্বাভাবিক জীবনে মানুষ কিন্তু ফিরতে পেরেছে। এর জন্য কিন্তু মানুষ ধন্যবাদও দিচ্ছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে এবং পোশাক কারখানাগুলো শ্রমিকদের কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু নিরলসভাবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সবগুলো জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তো গাজীপুরের সব জায়গায় কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আপনার যে কোমলমতি শিশুরাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে মানে সারাদিনই তারা ট্রাফিক পুলিশের সাথে পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কিন্তু ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছেন এবং এভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত কিন্তু তারা মানে সহযোগিতা করছেন। তো আমরা গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সে সমস্ত পয়েন্টে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো রয়েছে এবং আগের রূপে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ এবং জীবনযাত্রাও সেই আগের মতো শুরু করেছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী নজরুল জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, মারধর, নির্যাতন, হামলা এবং প্রশাসনের নানামুখী চাপ সামলেও কাঁপিয়েছেন মাঠ। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে বুলেটের সামনে বুক পেতে করেছেন চ্যালেঞ্জ মোকাবেলা। শেষে সফলতা এলেও সহযোদ্ধাকে হারানোর শূন্যতায় ভুগছেন তরুণ যোদ্ধারা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাহমুদ রকি। কোটা সংস্কার আন্দোলন তখনও রংপুরে দাবানলে পরিণত হয়নি, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের হুঙ্কার, রাতে হুমকি দিলে মারধর, হলগেটে তালা ঝুলিয়ে রাখা সহ নানামুখী চাপের সঙ্গে নির্যাতন বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের যে ছাত্র সংগঠন সহ আওয়ামী লীগ, যুবলীগ, তারা আমাদেরকে এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই জায়গার মধ্যে কয়েকজন মহানগরের ছাত্রলীগও ছিল হামলার সময়, এবং এরা এই পিছন থেকে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে এইভাবেই হামলা করছিল। সরকারের শীর্ষ পর্যায়ের দাম্ভিকতা, শিক্ষার্থীদের তাচ্ছিল্য মনোবল ভাঙতে ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং ছাত্রছাত্রীদের নির্দয়ভাবে পেটানোয় সংক্ষুব্ধতা আর ঘৃণায় ঐক্যবদ্ধ বাড়ছিল শিক্ষার্থীদের। সাবেক প্রধানমন্ত্রী যে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে যে একটা কটূক্তি করে, তার জের ধরেই রাতে পুরো হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বের হতে বাধ্য হয়। এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। তো এই হামলার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা এবং স্ফুলিঙ্গ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই সূচনা হয়। ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের বিষয়টি বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্টোনীতি আর রাজাকার শব্দের প্রয়োগ, শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে দাবানল। সহপাঠী, সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসে নির্দয়ভাবে নির্যাতনের শিকার হন আবু সাইদ। বুলেটের সামনে বুক পেতে রক্ষা করেন প্রিয় সহযোদ্ধাদের। ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন টোকাই সহ অনেক অস্ত্রধারী অনেক
মানুষ আমরা ক্যাম্পাসের মধ্যে দেখতে পারি। তখন আমাদের পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ায় যায়, এক পর্যায়ে পুলিশ আমাদের সাইদ ভাই বুক পেতেছিল, সাইদ ভাইকে গুলি করে। পুরো রংপুর শহরের মহানগরের যে অস্ত্রগুলো ছিল এবং বেগমবাড়ির যে হলগুলোতে যে অস্ত্রগুলো ছিল তারা সবগুলো নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। একজন সাহসী শিক্ষার্থীকে টার্গেট করে গুলি করে হত্যার ঘটনায় কেঁপে উঠে বাংলাদেশ, ভেঙে যায় দাম্ভিকতার পিলার। কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে ঘিরে অনেকেই প্রাণ দিয়েছে, যেমন আমাদের বন্ধু আবু সাইদ প্রাণ দিয়েছে, সাথে সাথে বাংলাদেশের আরও 200-র অধিক মানুষ প্রাণ দিয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত হয় বিজয়। আবু সাইদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় পুরো বাংলাদেশ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম। ক্ষতির রেশ কাটিয়ে উঠতে রোপা আমন আবাদে উঠে পড়ে লেগেছে চাষিরা। মাঠে এখন তাদের সরব উপস্থিতি। চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে আমন আবাদ এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে তারা নাবি জাতের আমন আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জুয়েল রানার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে এবার 1,20,550 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 97,925 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। তবে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে রোপা আমন আবাদ চলছে ধীর গতিতে। সেখানকার কিছু কিছু জমিতে পানি জমে আছে, কোথাও বালু পড়েছে। পলি পড়া জমিতে কৃষকরা বিড়ি জাতের বীজ ছিটিয়েছেন। এছাড়া নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় নাভি জাতের বিশেষ করে গাঞ্জিয়া, ঢ্যাপা, নাজিরশাই, বিনা ইত্যাদি ধান আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে চড়া দামে বীজতলা কিনে জমিতে রোপণ শুরু করলেও ফের বন্যার আশঙ্কা কৃষকদের। কামলাক দরকার 2,000 টাকা। হ্যাঁ, আমরা এখন খাই কি, কামলাকে এখন দেই কি, এখন লোন টোন করি গাছ লাগিয়েছি। এই বিছনগুলো দুইবার বন্যার পানিতে খেয়া গেছে, দুইবার করে নষ্ট হয়ে গেছে। আবারও বিছন পাড়া হয়েছে চেষ্টা করে যাতে আমরা ফসল ফলাইতে পারি। অনেক দাম দিয়ে আনা লাগে বিছন ধান, এখন ওরল যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। জমিন এখন নতুন করে আবার লাগাইতেছি। মনে করেন এখন গালাগাড়ি শুরু করছি। এখন মনে করেন যে বন্যা আসবে নাকি তা ঠিক বলা যায় না। মানে আসলে তো খাওয়া ধুয়া দেবে। কোনো যেটুক বিছন পাচ্ছি তাই শেষ হয়ে গেছে, বন্যায় শেষ করছে। এখন মানে আশপাশ যারা বিছন একটু কাছে কিনে আনি গাইতেছি। এদিকে কৃষি বিভাগ জানায় 15 সেপ্টেম্বর পর্যন্ত কৃষকরা নাভি জাতের আমন চারা রোপণ করতে পারবে। তা সম্ভব না হলে আগাম রবি ফসল চাষ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সম্প্রসারণ সেবা দিয়ে যাচ্ছে এবং পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটি অর্জিত হবে। এবারের বন্যায় কুড়িগ্রামে 50,000 কৃষকের ক্ষতি হয়েছে 105 কোটি টাকা।